নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বারবার একটাই হুঙ্কার দিচ্ছেন, শান্তি মতো প্রিয়কে ছেড়ে দাও, গিলগিট বালতিস্তান ছেড়ে দাও, নাহলে এই যুদ্ধ তো এখন একটা পজ পড়েছে, এরপর হবে রক্তক্ষয়ী সংগ্রাম। এই হুমকি গতকাল পরশু দুদিন ধরে তিনি বিভিন্ন জায়গায় দিয়ে যাচ্ছেন। এখন প্রধানমন্ত্রী তার অনুমতি ছাড়া নিশ্চয়ই প্রতিরক্ষা মন্ত্রী বলবেন না। তার মানে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে তিনি এই হুঁশিয়ারিটা পাকিস্তানকে বরাবর দিয়ে যাচ্ছেন। এখন পাকিস্তান কিন্তু খুব সংকটে রয়েছে। যদিও তারা বলে বেড়াচ্ছে আমরা জিতে গেছি, ওই 48-এর যুদ্ধে হেরেছিল, বলেছে জিতেছি। 65-র যুদ্ধে হেরেছিল, বলেছে জিতেছি। 71-এর যুদ্ধে বাংলাদেশ ভূখণ্ডটা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল, 93,000 সৈন্যর পাটলুন খুলে দিল ভারতবর্ষ, তারপরেও বলল আমরা যুদ্ধ জিতেছি। 99 সালে কার্গিলের মাথায় ওই ওপরে 16,000 না 18,000 ফিটের ওপরে ওইখানে থানা ঘেরে বসছিল ভারতীয় ফৌজ, সেখান থেকে তাদেরকে তাড়ায়। সেখানে ডেড বডিগুলো যেগুলো পড়েছিল সেগুলো পর্যন্ত নিতে আসেনি এই ভীতু পাকিস্তানি সেনা। তখনও তারা বলেছিল যে আমরা কার্গিল যুদ্ধে আমরা জিতেছি। এইবার 2025-এর যুদ্ধ বরাবরের মতো ট্যাঙ্কের ওপরে দাঁড়িয়ে সেনাপ্রধান মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারা দুজনে খড়ের গাদা লাগিয়ে ওখানে হুঙ্কার দিচ্ছেন এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। ভাই, পা ধরে পড়েছিল কে? ডিজিএমওর কাছ থেকে ফোনটা এসেছিল ভারতবর্ষের কাছে, কে করেছিল? করেছিল পাকিস্তান। তারপর দুপক্ষের মধ্যে গুলি বিনিময় বন্ধ হয়। তারপরেতে দুদিনের একটা পজ চলে। পজের পর 12 তারিখে একটা বৈঠক হয়। সেই বৈঠক ফলপ্রসূ হয়নি, কারণ আমি আগেই বলেছিলাম যে দুটো শর্ত ভারতবর্ষের থাকবে, একটা হচ্ছে পিওজেকে ফিরিয়ে দাও, আর 2 হচ্ছে সন্ত্রাসবাদীদের ফিরিয়ে দাও। তাহলে পিওজেকেও ফেরাবে না, সন্ত্রাসবাদীদের ফেরানোর তো কোনো এই প্রশ্নই ওঠে না, কারণ দেশটাই তো সন্ত্রাসের ওপর দাঁড়িয়ে। এখন সেই দেশটার যারা প্রধানমন্ত্রী, যারা চালক, যারা সেনাবাহিনী, তারা কি কখনো চাইবে যে না এই দেশের আমাদের সন্ত্রাসবাদীদের আমরা লস্কর, তারপর এই যারা আছে হিজবুল মুজাহিদিন, তারপর আরো সব সংগঠন আছে, সব বড়িয়া বড়িয়া সংগঠন, তাদের সব নেতাদের ছেড়ে দেবে, ভারতের আগে তুলে দেবে? কখনোই তুলে দেবে না। এখন প্রতিরক্ষা মন্ত্রী এখন হুঙ্কার মেরে চলেছেন যে কোনো দিন যা কিছু হতে পারে। এই যে এরা বলছে না যে আমরা জিতে গেছি, আমাদের সেনা ভারতবর্ষকে হারিয়ে দিয়েছে, আমার কাছে না ওই কি বলে ওর নামটা হচ্ছে নূর খান এয়ারবেসের আমার একটা ভিডিও আমার কাছে এসছে, যাকে বলে তাবাহি, কি কি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই ভিডিওটা আমি একটু জুড়ে দিচ্ছি, এই ভিডিওটা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন এই একটা এয়ারবেসের। তারপরে আমি আপনাদের পরের ভিডিওতে সারগোদা এয়ারবেস দেখাবো, এবং যে কিরানা পাহাড় যেটাকে ব্রহ্মোস মেরে একদম ওই পরমাণুর ওপরে সমস্ত ফেলে দিয়েছে, যে পরমাণুর পাতাল প্রবেশ ঘটে যাক। সেই ভিডিওটা এখন আমার হাতে আসেনি, কাল পরশুর মধ্যে এসে যাবে, সেই ভিডিওটা দেখাবো। আজ আপনারা নূর খান এয়ারবেসের ভিডিওটা দেখুন, তাহলেই বুঝে যাবেন কে জিতেছে আর কে হেরেছে।
مطار الخرطوم 27 مارس. السلام عليكم. ان شاء الله يا اخي ونعود عن الخروج دائما شامله يعني. يا ذيك العبد. মনে আছে কারগিল যুদ্ধের সময় আমাদের একজন পাইলট পাকিস্তানের মাটিতে ধরা পড়েছিলেন। তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায়, অভিনন্দন বর্ধন তার নাম, রক্তাক্ত অবস্থায় তাকে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দেয়। তার আগে তাকে একেবারে মেরে রক্ত একেবারে ঝরিয়ে রক্ত খণ্ড খণ্ড করে দিয়েছে। তো এই হলো গিয়ে পাকিস্তানে হিংস্র মানুষজন। অথচ একই চিত্র আপনার ভারতের বুকে দেখুন। পাকিস্তানে দুটি যুদ্ধ বিমান ভেঙে পড়ে ভারতের মাটিতে, উত্তরপ্রদেশের একটা ক্ষেতে। তাদের লোকজন কিভাবে দুজন সেনা ওই সেনা পাইলটকে উদ্ধার করলো এবং কেমন শুশ্রূষা করে তাদেরকে হেলিকপ্টার করে সেনাবাহিনী তাদেরকে পৌঁছে দিল হাসপাতালে সুচিকিৎসার জন্য। এটাই হচ্ছে ভারত আর পাকিস্তান। ভারত যা পারে পাকিস্তান তা পারে না। ভারতের জনগণ যা পারে পাকিস্তানের জনগণ তা পারে না। এই ভিডিওটা এবার একটু দেখুন। अच्छा कितने रेस्क्यू वाले फोन कर देते हैं। ओए होए 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 तबाह हो गई। मिट्टी ना आज खासा मौसम वो दूसरा पायलट को उठा के लो। चार पाई मंगाओ, चार उठाओ। वो दूसरा पायलट को उठा के लो। चार पाई मंगाओ, चार उठाओ। এবার তফাৎটা বুঝতে পারলেন আপনারা সবাই, যে তার মাহাত্ম্য। প্লেন ভেঙে পড়ে গেল,
পাইলট ভারতের জিম্মায়, তার চিকিৎসা চলছে, সুচিকিৎসা তার চলছে। তারা এখন তো প্রিজন অফ ওয়ার, পিওডাব্লিউদের ক্ষেত্রে যা যা জেনেভার নিয়ম আছে সেই নিয়ম মেনেই সমস্ত কিছু হচ্ছে। আবার তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়া হবে, পিওডাব্লিউ নিয়মই তাই। কিন্তু অভিনন্দনকে ছাড়ার বেলা কিন্তু অনেক নাটক করেছে পাকিস্তান, কি করে আটকে রাখা যায় তাকে, কিন্তু আটকে রাখতে পারেনি। কারণ পাকিস্তানের কাছে খবর পৌঁছে গিয়েছিল যে রাত্রি 9টা পার হলে পরে ভারত বিমান বাহিনী এবং মিসাইল হামলা চালাবে। এই যে নূর খান এয়ারবেসের যে ভিডিও আপনারা দেখলেন না, শুধু পিনাকা মারা হয়েছে, শুধু পিনাকা মেরে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এই নূর খান এয়ারবেসকে। আর ব্রহ্মস মারা হয়েছে সারগোদাতে, আর বাকিগুলোতেও সমস্ত ব্রহ্মস মারা হয়েছে। ব্রহ্মস মেরে সব শেষ করে দিয়েছে। এখানে দেখবেন আপনার যে সমস্ত যাত্রীবাহী বিমান যেগুলো আছে, এটা হচ্ছে রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদের মধ্যখানে হচ্ছে আপনার এই নূর খান। এইখানে এটা হচ্ছে ওদের একটা গর্বের জায়গা, গর্বের এয়ারপোর্ট। সেখানে দেখবেন যাত্রীবাহী কিছু বিমান আছে, সেগুলোই কিন্তু লক্ষ্যবস্তু করা হয়নি, সেগুলো কিন্তু অক্ষত আছে। যেগুলো যুদ্ধ বিমান সেগুলোকে একেবারে মেরে শেষ করে দিয়েছে, কিছু রাখেনি, একেবারে ধ্বংসাবশেষ পুরো কালো হয়ে এর মধ্যে পড়ে রয়েছে। তাহলে এরা কি করে যুদ্ধ জিতল? সুতরাং রাজনাথ সিং যে ফাঁকা আওয়াজ দিচ্ছেন না, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। হয়তো খুব শিগগির দেখবেন ভারত পাকিস্তান আবার শুরু হবে। এটা যদি টেলার হয়, রাজনাথ সিং বলছেন এটা তো টেলার, ভাই পূর্ণ দৈর্ঘ্যের ছবিটা তাহলে কি হবে? আপনারা ভাবুন, এটা নাকি রাজনাথ সিং বলছেন এটা তো টেলার দেখিয়েছি, আমি ভাবছি পূর্ণ দৈর্ঘ্যের আপনার চিত্রটা কি দাঁড়াবে। সেটা আমি বলেছিলাম না, অতিশয় ভয়াবহ একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আর পাকিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।